আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহর শোকসভায় লাখো মানুষের ঢল। জানিয়ে দিব, গাজায় যুদ্ধ বন্ধের বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের। এরপর রয়েছে, সিরিয়ায় শুরু হচ্ছে জাতীয় সংলাপ। সর্বশেষ থাকছে, বিকল্পের খোঁজে ট্রাম্পের গাজা পরিকল্পনায় উদ্বিগ্ন আরব নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহর শোকসভায় লাখো মানুষের ঢল। ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর শোকসভায় বৈরুতে লাখো মানুষের ঢল নামে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর ওপর চরম আঘাত হেনে গত 5 মাস আগে ইসরায়েলের বিমান হামলায় নাসরাল্লাহ নিহত হন। রবিবার 23 ফেব্রুয়ারি নিহত নেতার ছবি ও হিজবুল্লাহর পতাকা হাতে লেবানন ও অঞ্চলের অন্যান্য দেশের সমর্থকরা বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের কামিল শামুম স্পোর্টস সিটি স্টেডিয়ামে ভিড় জমান। 55,000 আসনের এই স্টেডিয়াম লোকে লোকারণ্য হয়ে ওঠে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, একটি অনুষ্ঠানের পর তারা স্টেডিয়ামের বাইরে শোভাযাত্রায় অংশ নেয় এবং নাসরাল্লাহকে কাছেই দাফন করা হয়। লেবাননের এক নিরাপত্তা সূত্র জানায়, শোকসভায় প্রায় 10 লাখ মানুষ উপস্থিত ছিলেন। ইসরায়েলের সঙ্গে দশকব্যাপী সংঘাতে হিজবুল্লাহর নেতৃত্ব দেওয়া নাসরাল্লাহর মৃত্যু এই গোষ্ঠীর জন্য একটি বড় আঘাত। তিনি হিজবুল্লাহকে একটি আঞ্চলিক প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত করেছিলেন। তবে হিজবুল্লাহর বর্তমান নেতা নাইম কাসেম শোকসভায় বলেন, হিজবুল্লাহ এখনও শক্তিশালী। একটি অজ্ঞাত স্থান থেকে শোকসভায় তার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী মূলত দক্ষিণ লেবানন থেকে সরে গেলেও তাদের বিমান বাহিনী এখনও লেবান জুড়ে হিজবুল্লাহর অবস্থান বলে দাবি করা স্থানগুলোতে হামলা চালাচ্ছে। এছাড়া সীমান্ত বরাবর 5টি পাহাড়ি অবস্থান এখনও তাদের দখলে রয়েছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের বেসামরিক নাগরিক ও হিজবুল্লাহ যোদ্ধাদের আটক করেছে এবং নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের দেহ তাদের হেফাজতে রয়েছে। কাসেম বলেন, হিজবুল্লাহ তাদের ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করবে। হিজবুল্লাহ ইসরায়েলের 5টি অবস্থানকে দখলদারত্ব হিসেবে বিবেচনা করে এবং লেবানন সরকারের ওপর নির্ভর করে কূটনীতির মাধ্যমে পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে চায়। কাসেম বলেন, আমরা যখন উপযুক্ত মনে করি তখন গুলি করি এবং যখন উপযুক্ত মনে করি তখন ধৈর্য ধরি। রবিবার ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলা চালায় এবং শোকসভার সময় দুবার বৈরুতের ওপর নিচু দিয়ে উড়ে যায়। এতে ইসরায়েল নিপাত যাক স্লোগান ওঠে। গাজায় যুদ্ধ বন্ধের বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের। গাজা উপত্যকায় আটক সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর বিনিময়ে তারা চায় যুদ্ধের অবসান ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে এই প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। হামাসের মুখপাত্র কাসেম বলেন, আমরা দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির যেতে প্রস্তুত, যেখানে একটি চুক্তির ভিত্তিতে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হবে। এই চুক্তির শর্ত হবে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার। তিনি আরও বলেছেন, গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়ার ইসরায়েলের শর্ত একটি হাস্যকর মনস্তাত্ত্বিক যুদ্ধ। গাজা থেকে প্রতিরোধ বাহিনীকে প্রত্যাহার বা নিরস্ত্র করা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। হামাস আগামী শনিবার মুক্তি দেওয়া জিম্মির সংখ্যা 3 জনের পরিবর্তে 6 জনে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল হামাস নেতা খলিল আল হায়া এই সিদ্ধান্তের কথা জানান। কাসেম বলেন, মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং চুক্তির সব শর্ত বাস্তবায়নে আমাদের আন্তরিকতা প্রমাণ করতে জিম্মির সংখ্যা বাড়ানো হয়েছে। এই প্রস্তাব এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে জিম্মি মুক্তির প্রক্রিয়ার সমালোচনা করেছেন। গাজায় আটক জিম্মিদের পরিবারও সবাইকে একসঙ্গে মুক্তির দাবি জানিয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত 48,291 জন নিহত এবং 1,11,722 জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত ধরে নিলে মৃতের সংখ্যা 61,709 ছাড়িয়ে যাবে। বিশ্ব ব্যাংক, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে $532 বিলিয়ন প্রয়োজন।
যার মধ্যে আবাসন খাতে প্রয়োজন $152 বিলিয়ন। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার চরমপন্থী মন্ত্রীরা গাজা দখলের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। সিরিয়ায় শুরু হচ্ছে জাতীয় সংলাপ। সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী আগামী 25 ফেব্রুয়ারি জাতীয় সংলাপ শুরু করতে যাচ্ছে। সম্মেলন আয়োজন কমিটির 2 কর্মকর্তা বলেছেন, গত ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর দেশটির জন্য নতুন রাজনৈতিক গতিপথ নির্ধারণে এই সংলাপের আয়োজন করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কমিটির পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে, গত এক সপ্তাহে সিরিয়া জুড়ে 4000-এর বেশি মানুষের সঙ্গে আলোচনা করেছেন প্রস্তুতি কমিটির 7 সদস্য। নতুন সংবিধান ঘোষণা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে ওই পদক্ষেপ নেওয়া হয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই নৃতাত্ত্বিক বৈচিত্র্য সম্পন্ন ও বহু ধর্মভিত্তিক দেশ সিরিয়াতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অবকাঠামো প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছে নতুন শাসক গোষ্ঠী। এর মাধ্যমে দেশটির ওপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আশা করছে তারা। এজন্যই তাদের এই সম্মেলনের ওপর কড়া নজর থাকবে পশ্চিমা দেশগুলোর। কমিটির সদস্য হাসান দুঘেইম বলেছেন, সংলাপের জন্য 2 দিন সময় নির্ধারণ করা হলেও প্রয়োজনে এর সময় বর্ধিত করা হতে পারে। এছাড়া কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী মাসে নতুন সরকার গঠিত হতে পারে। আসাদ পরিবারের অর্ধশতাব্দীর বেশি শাসন অবসানের অন্যতম গোষ্ঠী হায়াত তাহরির আল শামস HTS গত 8 ডিসেম্বর দামেস্ক দখল করে। আল কায়েদার সাবেক সহযোগী এই গোষ্ঠী শুরু থেকেই জাতীয় সম্মেলন আয়োজনের ওপর জোর দিয়ে আসছে। HTS কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন, নতুন সংবিধান প্রণয়নে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হচ্ছে। সংবিধান রচনায় প্রায় 3 বছর সময় প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। এরপর সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সব মিলিয়ে প্রায় 4 বছর পর নির্বাচন হতে পারে দেশটিতে। বিকল্পের খোঁজে ট্রাম্পের গাজা পরিকল্পনায় উদ্বিগ্ন আরব নেতারা। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীকে সেখান থেকে বের করে দেওয়ার প্রস্তাব দিলে তা আরব বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবকে পুনর্ব্যাখ্যা করে মধ্যপ্রাচ্যের নেতাদের প্রতি আহ্বান জানায়, আরব দেশগুলো যদি ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে তাহলে তা বিবেচনা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে বলেছিলেন, এই সব দেশই বলে যে তারা ফিলিস্তিনিদের জন্য কতটা চিন্তিত। যদি আরব দেশগুলোর কাছে ভালো কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটাই ভালো। এখন বেশ কয়েকটি আরব দেশের সরকার ঠিক সেই কাজটি করতে চেষ্টা করছে। কূটনৈতিক সূত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা গাজা উপত্যকার জন্য একটি বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। তাদের প্রস্তাবে আরব দেশগুলো গাজা পুনর্গঠনে অর্থায়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব নেবে, কিন্তু গাজাবাসীদের সেখানেই রাখা হবে এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা বজায় রাখা হবে। এই 5 দেশের প্রতিনিধিরা আগামী শুক্রবার সৌদি আরবে এক বৈঠকে বসবেন এবং এরপর 4 মার্চ কায়রোতে একটি বৃহত্তর সম্মেলনে অংশ নেবেন। 2 আরব কূটনীতিক, একজন সিনিয়র পশ্চিমা কর্মকর্তা এবং মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেনের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই বৈঠকে মিশর হামাস থেকে মুক্ত ফিলিস্তিনি প্রযুক্তিবিদ ও স্থানীয় নেতাদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করতে পারে, যারা যুদ্ধের পর গাজা পরিচালনা করবে। সিনেটর ভ্যান হোলেন বলেন, তাদের মূল লক্ষ্য হল ট্রাম্প ও অন্যান্যদের দেখানো যে হ্যাঁ, গাজা পুনর্গঠনের একটি বাস্তবসম্মত পরিকল্পনা আছে, আমরা সেখানে সম্পদ বিনিয়োগ করব। তিনি আরও বলেন, তাদের ধারণা হল ট্রাম্প একজন রিয়েল এস্টেট বিশেষজ্ঞ, তিনি গাজা পুনর্গঠনের কথা বলেছেন। তারা এমন একটি পরিকল্পনা তৈরি করতে চান যা ট্রাম্পকে দেখাবে যে গাজাবাসীদের বের না করেও গাজা পুনর্গঠন করা সম্ভব এবং সেখানকার 20 লাখ ফিলিস্তিনির জন্য একটি ভবিষ্যৎ গড়ে তোলা যায়।